আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। উদ্দীপকে একটা প্রবাহ চিত্র দেওয়া আছে, দেখো তো কি বলছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আমরা জানি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, এই দুইটা ভাগে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ভাগ করতে পারি। তাহলে এই যে মস্তিষ্কটা, এটা তো আমরা জানি আমাদের দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করতেছে যেই অর্গানটা, যেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরে স্ফীত একটা অংশ, যেটা করটিকার ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। আর সুষুম্নাকাণ্ড হচ্ছে মস্তিষ্কের পেছন থেকে শুরু করে তোমার মেরুদণ্ডের ভিতর দিয়ে। আমরা কি জানি মেরুদণ্ডের ভিতর ছোট ছোট 33টা হাড় একসাথে থাকে। তাহলে এরকম ছোট ছোট 33টা হাড় যখন লম্বা হয়ে স্ট্রাকচারটা গঠন করতেছে, ওর ভিতরে ফোরামেন থাকতেছে, একটা গহ্বর। ওই গহ্বরের ভিতর দিয়ে মস্তিষ্কের পিছন থেকে তোমার যেই স্নায়ুগুলা বের হচ্ছে, ওই স্নায়ুগুলা এই ফোরামেনের ভিতর দিয়ে এভাবে লম্বা হয়ে চলে যায়। তাহলে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, এই দুটাকে একসাথে আমরা কি বলবো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলবো। ঠিক আছে, এরপরে উদ্দীপকটা বুঝতে পারার পরে দেখো তো ক নাম্বার প্রশ্নটা কি বলছে। ফিটাস কি? মাতৃগর্ভে যখন ভ্রূণটা থাকতেছে, সবার প্রথমে যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন হইল, নিষেকের ফলে একটা কোষ তৈরি হয়, ওই একটা কোষকে আমরা বলবো হচ্ছে জাইগোট। জাইগোট বিভাজিত হইতে হইতে মাতৃগর্ভে 38 সপ্তাহ অবস্থান করার পরে ওই ভ্রূণটা ভূমিষ্ঠ হওয়ার জন্য মানে তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে 38 সপ্তাহ ভ্রূণটাকে মাতৃগর্ভে থাকা লাগতেছে। এখন 8 সপ্তাহ যখন হয়, 8 সপ্তাহ যখন ভ্রূণের বয়স হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওর যে হাত পা অর্গানগুলা, ওগুলো ছোট ছোট মুকুলের মতো তৈরি হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন জীবের ভ্রূণ। মানুষের ক্ষেত্রে হলে মানুষের মতো ছোট একটা স্ট্রাকচার দেখা যাবে, মানে বোঝা যাবে হাত পা মুকুলের মতো তৈরি হবে। তাহলে এই যে 8 সপ্তাহের যে ভ্রূণটা, 8 সপ্তাহের ভ্রূণকে আমরা বলবো হচ্ছে ফিটাস। তাহলে ফিটাস কি? 8 সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলে যখন ভ্রূণের হাত পা মুকুলের মতো সৃষ্টি হয়। এরপরে আমাদেরকে বলছে অমরাকে রেচন অঙ্গের সাথে তুলনা করা হয় কেন? অমরা কি জিনিস আগে এটা বলো। ভ্রূণ যখন মাতৃগর্ভে ক্রমবর্ধমান হচ্ছে, মানে হচ্ছে মায়ের দেহ থেকে তোমার পুষ্টি উপাদান নিয়ে বড় হচ্ছে যখন ভ্রূণটা, ওই যে ভ্রূণ মাতৃদেহের সাথে বা মাতৃজরায়ুর সাথে অ্যাটাচ হয়ে আছে যেই অঙ্গটা দিয়ে, ওইটাই হচ্ছে আমাদের অমরা। তাহলে কিভাবে বলতে পারি আমরা মাতৃগর্ভে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ুর টিস্যুর ভিতরে সম্পর্ক স্থাপনকারী যে অঙ্গ, ওইটাই হচ্ছে অমরা। আমি যদি এখানটায় তোমাদেরকে একটু এঁকে দেখাই, দেখো এরকম হয়। ভ্রূণটা যখন থাকতেছে মাতৃগর্ভে, তখন তো তার রেচনতন্ত্র বা পরিপাকতন্ত্র, তারপরে তোমার ফুসফুস, কোনো কিছুই হচ্ছে সুন্দরভাবে কাজ করতেছে না। সেক্ষেত্রে ভ্রূণটা মায়ের বডি থেকে তোমার প্রয়োজনীয় সকল উপাদান নিবে। এখন এই যে ভ্রূণটা অবস্থান করতেছে জরায়ুর ভিতরে, যখন অবস্থান করতেছে তখন জরায়ুর এই জায়গাটায় কিছু টিস্যু এরকম অবস্থান করে, মানে অনেকগুলো রক্ত জালক আর কি, যেগুলোকে আমরা গর্ভফুল বলতে পারি। অমরাকে কিন্তু আমরা গর্ভফুলও বলতে পারি। এই গর্ভফুলটা, ওই যে ভ্রূণটা, এই ভ্রূণটাকে মাতৃদেহ থেকে যে প্রয়োজনীয় উপাদান প্রয়োজন, ওগুলা ভ্রূণের ভিতর সাপ্লাই করে। আবার ভ্রূণের দেহে যদি কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ওই বর্জ্য পদার্থগুলো আবার মায়ের দেহে দিয়ে দেয়। মায়ের দেহ থেকে নিঃসৃত হয়ে যাওয়ার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে নিঃসৃত হয়ে যায়। তাহলে এই যে ভ্রূণের যে নাভিটা, ওই নাভিটা তখন এরকম লম্বা নালীর মতো অবস্থান করে, যেটা গিয়ে তোমার এই অমরার সাথে যুক্ত হয়ে গেছে। এই নালীটাকে আমরা বলি হচ্ছে অম্বিলিকাল কর্ড। কর্ড শব্দের অর্থ হচ্ছে তার। কর্ড শব্দের অর্থ হচ্ছে তার। তাহলে তারের মতো একটা অংশ, দেখো এটাকে আমরা কি বলবো? অম্বিলিকাল কর্ড বলবো। অম্বিলিকাল কর্ড। এই যে অম্বিলিকাল কর্ডটা, এটা হচ্ছে তোমরা যখন কোনো ছোট বাবুকে মানে ছোট নবজাতক শিশু যদি দেখো, সেক্ষেত্রে দেখবো ওদের নাভিটা অনেক বেশি লম্বা থাকে। এই নাভিটাই হচ্ছে তোমার অম্বিলিকাল কর্ড, যেটা গিয়ে অমরার সাথে যুক্ত হয়েছে। তখন যখন মানে ভূমিষ্ঠ করার সময় হচ্ছে ওইটা কেটে বাইরে নিয়ে আসা হয়। আর এই যে গর্ভফুলগুলা বা অমরাটা, এটাও কিন্তু তখন আর মানে মাতৃগর্ভে আর থাকতেছে না, ওইটার আর কোনো প্রয়োজন নেই, ওইটা আমরা দেহ থেকে বের করে দিই বা ফেলে দিই। এখন দেখো এই যে ভ্রূণটা, ও পুষ্টি উপাদান প্রয়োজন, পুষ্টি উপাদানগুলো মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে যাবে। কিভাবে যাবে? এই অমরার ভিতর দিয়ে, অম্বিলিকাল কর্ডের ভিতর দিয়ে, তারপর ভ্রূণের কাছে যাবে। তারপরে ধরো কিছু প্রয়োজনীয় হরমোন ভ্রূণের বৃদ্ধির জন্য
প্রয়োজনীয় হরমোনগুলা ভ্রূণের দেহ থেকে মায়ের দেহে আসতে পারে, মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে যাইতে পারে। কিভাবে যেতে পারে? এই জায়গাটার ভিতর দিয়েই। আবার ধরো রেচন বর্জ্য, কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হইল। কেন উৎপন্ন হবে? কারণ মা যখন অক্সিজেন গ্রহণ করতেছে, ওই অক্সিজেনটা এই অমরার মাধ্যমে অম্বিলিক্যাল কর্ডের ভিতর দিয়ে ভ্রূণের কাছেও আসবে, ভ্রূণের কোষগুলোতে অক্সিজেন পৌঁছাবে। আমরা জানি অক্সিজেন যখন পৌঁছায় তখন তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কারণ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। তাহলে অক্সিজেন আসতেছে কিভাবে? এই অমরার মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে কিভাবে? বর্জ্য পদার্থ যাচ্ছে কিভাবে? এই অমরার মাধ্যমে। তাহলে দেখো তো এই অমরাটা তোমার ফুসফুসের মতোও কাজ করলো, রেচনতন্ত্রের মতোও কাজ করলো, সব ধরনের মানে ভ্রূণের তো এখন কোনো তন্ত্রই সুন্দরভাবে গঠিত হয় নাই, ওর সবগুলা কাজ এই অমরার মাধ্যমেই সম্পন্ন হবে। তাহলে রেচন অঙ্গের সাথে যেহেতু তুলনা করা হয়েছে, রেচন অঙ্গ কি? রেচন তন্ত্র বলতে আমরা ওই তন্ত্রটাকে বুঝি যে তন্ত্রটা আমাদের দেহে রক্ত পরিষ্কার করে মূত্র তৈরির কাজ করতেছে। এখন ভ্রূণের দেহে এই যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, ওই বর্জ্য পদার্থ বের করে দেওয়ার কাজ কে করতেছে? রক্ত পরিশুদ্ধ করে বর্জ্য পদার্থ বের করার কাজ করতেছে হচ্ছে এই অমরাটা। তাহলে অমরাকে আমরা রেচন অঙ্গের সাথে তুলনা করতেই পারি। এই রেচন অঙ্গ না বলে এই জায়গায় যদি ফুসফুস বলে দিত, সেক্ষেত্রে আমরা একই কথা বলতাম যে গ্যাসীয় পদার্থ আদান প্রদান যেহেতু হচ্ছে, এজন্য অমরাকে আমরা ফুসফুসের সাথে তুলনা করতে পারি। এখানে বর্জ্য পদার্থ আদান প্রদান হচ্ছে, মানে বর্জ্য পদার্থ আদান কেন হবে? শুধু বের হবে। তাহলে এই যে রেচনের কাজটা এটা অমরা করতেছে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। এইখানের যে রক্তজালকগুলো আমি আঁকলাম এইটাই হচ্ছে অমরা। উদ্দীপকে এস এর প্রথম অংশের গঠন ও কাজ। এস আমাদের কি ছিল? মস্তিষ্ক ছিল, তাই না? এস হচ্ছে আমাদের মস্তিষ্ক। এখন এস এর প্রথম অংশের গঠন আর কাজ বর্ণনা করতে বলছে। মস্তিষ্কের গঠন, তার মানে গঠন যদি বলে দিছে তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে তোমার চিত্র আঁকা লাগবে। চিত্র আঁকাটা মানে গঠন বলে চিত্র আঁকাটাই মাস্ট, মানে চিত্র আঁকলে বেশি ভালো হয়। সেক্ষেত্রে আমরা গঠনটা বর্ণনা করব আর কাজ বর্ণনা করব। প্রথম অংশ বলছে। এখন মস্তিষ্কের কয়টা অংশ থাকে? মস্তিষ্কের অংশ হচ্ছে তিনটা। বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি এইভাবে দেখো। মস্তিষ্কের অংশ হচ্ছে তিনটা। ওর ভিতরে প্রথম অংশ যদি আমি বলি, প্রথমটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে অগ্র, মধ্য আর পশ্চাৎ। তুমি নাম শুনেই বুঝতে পারতেছো অগ্র মানে আগে থাকবে বা সামনের দিকে থাকবে, মধ্য মস্তিষ্ক মাঝখানে অবস্থান করবে, পশ্চাৎ হচ্ছে পিছনের দিকে। পশ্চাৎ মস্তিষ্ক আর অগ্র মস্তিষ্ককে মাঝখানে সংযোজক হিসেবে কাজ করে হচ্ছে আমাদের এই মধ্য মস্তিষ্কটা। তাহলে এটা হচ্ছে মস্তিষ্ককে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারলাম। মস্তিষ্ককে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারলাম, যেখানে আমাদের প্রশ্নটাতে চাইছে প্রথম অংশের গঠন বর্ণনা করতে। তাহলে প্রথম অংশ বলতে আমরা অগ্র মস্তিষ্ককে বুঝি। এই যে অগ্র মস্তিষ্ককে তিনটা ভাগে ভাগ করলাম, অগ্র মস্তিষ্ককে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। কি কি? সেরিব্রাম, তারপরে তোমার থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ককেও তিনটা ভাগে ভাগ করা যায়, পশ্চাৎ মস্তিষ্ককেও তিনটা ভাগে ভাগ করা যায়। সব তিনটা। সহজ না? এমসিকিউতে আসলে কিন্তু এই জায়গাটা মানে আমাদের অনেক সহজে মনে রাখা যায়। মস্তিষ্ক তিনটা অংশ আছে, ওই তিনটা অংশের আবার তিনটা করে অংশ আছে। এখন সেরিব্রাম যেটা, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় খণ্ড। অগ্র মস্তিষ্কের ভিতরে তোমার পুরো জায়গাটা জুড়েই আসেই হচ্ছে তোমার এই সেরিব্রামটা। এজন্য সেরিব্রামকে আমরা গুরু মস্তিষ্কও বলতে পারি, মানে ও হচ্ছে সবচেয়ে বিস্তৃত জায়গা জুড়ে অবস্থান করতেছে, তাহলে ও হচ্ছে লিডার বা গুরু। এবার অগ্র মস্তিষ্কে যেহেতু সেরিব্রামটাই পুরো জায়গা জুড়ে আছে, তাহলে অগ্র মস্তিষ্ক বলতে আমরা সেরিব্রামটুকুকেই বুঝি। এখানে প্রথম অংশের গঠন বর্ণনা করতে বলছে, তাহলে অগ্র মস্তিষ্কের সেরিব্রামের বর্ণনাটুকুই এখানে করব, আর থ্যালামাস হাইপোথ্যালামাসের কথাবার্তাও একটু বলে দিব। তাহলে চলো আমরা এখন নোটে গিয়ে একটু পড়ি। দেখো তো, একটা মানব মস্তিষ্ক আমি অঙ্কন করলাম। এই যে মানব মস্তিষ্কটা, এইখানটায় ওদের যে অংশগুলো আছে, এই অংশগুলার কাজগুলা চলো দেখি কি বলছে। দেখো তো, সবার প্রথমে ঢেউ খেলানো যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, ঢেউ খেলানো অংশটা হচ্ছে আমাদের সেরিব্রাম, সবচেয়ে বড় অংশ। ঢেউ খেলানো অংশটা হচ্ছে আমাদের সেরিব্রাম, যেটা হচ্ছে সবচেয়ে বড় অংশ। এখন ও কি করে? চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাক শক্তি, ঐচ্ছিক পেশির কার্যক্রম, এই সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আমাদের এই অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যেটা সেরিব্রাম। এবার সেরিব্রাম হচ্ছে এই যে ঢেউ খেলানো যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো থ্যালামাস কোন জায়গার অংশটুকু? এই যে এইখানের এই অংশটুকু হচ্ছে আমাদের থ্যালামাস, যে অংশটা আমাদের কি করতেছে দেখো তো, চাপ নিয়ন্ত্রণ করতেছে। কোনো স্পর্শ, মানে কোনো কিছু স্পর্শ করলে আমরা যে অনুভূতিটা বুঝতে পারি,
তুমি ধরো চোখ বন্ধ করে কোনো কিছু স্পর্শ করলা, তবু কিন্তু তুমি কিছু একটা বুঝতে পারতেছো, ওই স্পর্শ যন্ত্রণার স্থূল সংকেত। এখন স্থূল সংকেত বলতে বুঝাইছে তোমাকে যদি আমি আস্তে করে একটা মাইক দিই, সেক্ষেত্রে তুমি ব্যথা পাবে না, কিন্তু স্থূল সংকেতটা গৃহীত হয় হচ্ছে তোমার থ্যালামাস দিয়ে। ধরো আমি তোমাকে অনেক জোরে করে চিমটি কাটলাম, সেক্ষেত্রে এটা হবে যন্ত্রণার স্থূল সংকেত, যেটা নিয়ন্ত্রিত হবে কি দিয়ে, আমাদের এই যে থ্যালামাস অংশটা দিয়ে। থ্যালামাস দিয়ে হচ্ছে যন্ত্রণার স্থূল সংকেত। এরপরে দেখো আবেগ নিয়ন্ত্রণ করে কে, আমাদের থ্যালামাস কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করতেছে। ওই যে মাঝখান দিয়ে একটা রিলস ভাইরাল হলো না, যে তখন আমার আবেগ কাজ করছিল, বিবেকে কাজ করে নাই, তাহলে ওই মহিলার মাথার কোন অংশটা বা ব্রেনের কোন অংশটা কাজ করছিল, এই যে থ্যালামাস অংশটা তখন কাজ করছিল। তাহলে আবেগ নিয়ন্ত্রণ করবে থ্যালামাস। ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা, ধরো কেউ ঘুমাচ্ছে, তুমি তাকে অনেক জোরে হচ্ছে মানে হুট করে জাগায় দিলা, অনেক জোরে করে ডাক দিলা, যার জন্য সে হঠাৎ করে জেগে উঠলো। তাহলে এই যে ঘুমন্ত মানুষকে হঠাৎ করে জাগিয়ে তুললে ওর ব্রেনের কোন জায়গাটা কাজ করবে, থ্যালামাস অংশটা কাজ করবে। তাহলে এই যে থ্যালামাসের কাজগুলো আমরা বুঝলাম। ঐচ্ছিক পেশি বলতে বোঝায় ওই সব পেশি যে পেশিগুলো প্রাণীর নিজের ইচ্ছে নড়াচড়া করতে পারে, যেমন আমার হাত পা আমি নিজের ইচ্ছে নড়াচড়া করতে পারতেছি। এরপরে দেখো এই জায়গার অংশটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি কি কাজ করে দেখো, দেহের তাপ নিয়ন্ত্রণ করে। তোমার যে ক্ষুধা লাগতেছে ওই অনুভূতিটা, তুমি যে বুঝতেছো যে আরে আমার অনেক খিদা লাগছে, তাহলে এই যে ক্ষুধা তৃষ্ণা এই অনুভূতিগুলো আমাদের হাইপোথ্যালামাস থেকে মানে নিয়ন্ত্রিত হয় বা ওখান থেকে আসে। তারপরে তোমার ঘুম নিয়ন্ত্রণ করে। রাগ, ঘৃণা এবং ভালোবাসার অনুভূতিও কিন্তু আমাদের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করতেছে। তাহলে এই তিনটা পার্টি হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের। এই যে তোমার সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা মিলেই হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক গঠিত হয়। এখন অগ্র মস্তিষ্কের গঠন বর্ণনা করতে বলছে। গঠন বলতে এই যে ঢেউ খেলানো অংশটা, এখন চিত্র তো আমি পুরা মস্তিষ্কটারই আঁকলাম, আমাকে চাইছে শুধু অগ্র মস্তিষ্কের অংশ, তাহলে কেমনে হবে? তাহলে চলো আমরা একটু কথাবার্তা বলি ওর গঠন নিয়ে। গঠনটা এরকম, এই যে ঢেউ খেলানো অংশটা, এটা তুমি বাইরে থেকে যদি তাকাও, মানে কপাটিকা মানে মাথার উপরে কি থাকে আমাদের করটিকাটা যদি খুলে তুমি ব্রেনের দিকে তাকাও বাইরে থেকে, তখন দেখতে পাবা যে বাইরে ধূসর বর্ণের। চলো আমরা এই জায়গাটা মনে রাখার জন্য একটা ট্রিক্স শিখি। বাইরে থেকে দেখবা হচ্ছে ধূসর বর্ণ আর ভিতরে হচ্ছে সাদা। তাহলে এরকম একটা ওয়ার্ড মনে রাখবা, বধূ, এরকম একটা ওয়ার্ড মনে রাখবা, বধূ ভিসা, এই ওয়ার্ডটা মনে রাখো। বতে বাহিরে, দুতে ধূসর, হরিষিকারতে ভিতরে, দন্তাসাকারতে সাদা। তাহলে বাহিরে, বাহিরে কি বর্ণ হবে? ধূসর বর্ণ হবে। ধূসরকে ইংরেজিতে কি বলে? গ্রে বলে। তাহলে বাইরের দিকে কি থাকবে? গ্রে ম্যাটার থাকবে। ভরিষিকারতে হচ্ছে ভেতরে বা ভেতর, এটাতে দন্তাসাকারতে হচ্ছে সাদা, ভেতরে হচ্ছে হোয়াইট ম্যাটার। তাহলে বাহিরের দিকে মস্তিষ্কের ঢেউ খেলানো অংশটা বাইরে থেকে তাকালে আমরা কি দেখতে পাবো? ধূসর বর্ণ দেখতে পাবো। আর ভেতরের দিকে ওটাকে যদি মানে কেটে ফেলে ভিতরে যে লিকুইডটা থাকবে ওটা হবে সাদা বর্ণের। তাহলে বাহিরে হচ্ছে গ্রে ম্যাটার, ভেতরে হচ্ছে হোয়াইট ম্যাটার। এটা নিয়েই হচ্ছে আমাদের এই যে ঢেউ খেলানো সেরিব্রামটুকু মানে গঠিত হয়। তাহলে এই কথাবার্তাগুলোই আমরা গ নাম্বারটাতে লিখব। তাহলে চলো আমরা আবার যাই এখানটাতে। কি বলছে? যে উদ্দীপকে এস এর প্রথম অংশ, তার মানে মস্তিষ্কের প্রথম অংশ অগ্র মস্তিষ্ক, যার ভিতরে তিনটা পার্ট আছে, ওদের গঠনও আমরা বুঝতে পারলাম, কাজটাও আমরা বুঝতে পারলাম। কাজ হচ্ছে ওই যে আমি তিনটা মানে ভাগ করে লিখছি, কিন্তু তোমরা খাতায় কিভাবে লিখবা? সেরিব্রাম লিখে ওর যে কাজগুলা অতটুকু লিখবা, মানে প্যারা করে। থ্যালামাস লিখে থ্যালামাসের কাজগুলা, হাইপোথ্যালামাস লিখে ওর কাজগুলা, এভাবে করে প্যারা প্যারা করে লিখবো। আর গঠন তো আমি বললাম যে বাইরে ধূসর, ভেতরে সাদা। এখন আরেকটা কথা আছে, এই যে যখন আমরা সুষুম্না কাণ্ডে যাব, সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে আমরা এই উল্টা প্রসেসটা দেখতে পাবো। দেখো বাহিরে ধূসর, ভেতরে সাদা বললাম না, কিন্তু সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে ভেতরে হবে ধূসর, ভেতরে ধূসর, মানে এই যে এরকম হবে, ভেতরে ধূসর, বাহিরে হবে তোমার সাদা। এটা কখন হবে? যখন সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে। আর মস্তিষ্কের ক্ষেত্রে হচ্ছে বধূ ভিসা ওয়ার্ডটা মনে রাখবা, বাহিরে ধূসর, ভেতরে সাদা। মস্তিষ্কের ক্ষেত্রে যেই কালারটা দেখবো আমরা বাহিরে ভেতরে, সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে তার উল্টা কালার কম্বিনেশন দেখবো। ওর বাহিরে থাকবে হচ্ছে তোমার সাদা, ভেতরে থাকবে ধূসর। বুঝতে পারছি? এই জায়গাটা যাতে প্যাচ না লাগে। মস্তিষ্কের ক্ষেত্রে যেটা, সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে তার উল্টাটা। দুইটাই হচ্ছে সাদা আর গ্রে নিয়ে কথাবার্তা, যার জন্য এই জায়গায় কিন্তু প্যাচ লাগাবে না, একটু কনসার্ন থাকো। এবার দেখো এস এর প্রথম অংশের গঠন আমরা বর্ণনা করলাম। এরপরে আমাদেরকে কি বলছে? উদ্দীপকের টি এর কার্যপ্রণালী বা বিশ্লেষণ করতে বলছে। টি আমাদের কি ছিল? সুষুম্না কাণ্ড ছিল। টি ছিল
সুষুম্না কাণ্ড, যেটা মস্তিষ্কের পেছন থেকে শুরু করে মেরুদণ্ডের কশেরুকাগুলার ভিতর দিয়ে গিয়ে পুরো বডিতে বিস্তৃত হয়েছিল। তাহলে ওর কার্যপ্রণালীটা চলো আমরা একটু পড়ি। কি বলছে? সুষুম্না কাণ্ড, এই যে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, ওরা সবাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। এখন স্নায়ুতন্ত্র কি করে? আমরা জানি স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, যেটা আমাদের দেহে উদ্দীপনা বা প্রতিবর্তী ক্রিয়াগুলো সম্পন্ন করতেছে। এখন এই জায়গাটায় তাকাও, কি বলছে? সংবেদ পরিবহনের কাজ করে। সংবেদ কি জিনিস? যে কোনো একটা অনুভূতি পরিবেশ থেকে তোমার কাছে নিয়ে আসতেছে। এই সংবেদ প্রেরণের কাজটা করতেছে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডটা। এই জায়গাটা আমি যদি একটু ডিটেলসে বুঝাইতে যাই, এই জায়গাটা চিত্র এঁকে দেখাই। দেখো, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। এখন আমি নিউরনের একটা চিত্র যদি এই জায়গাটায় আঁকি, দেখো এটা হচ্ছে নিউরনের কোষ দেহ। এখানে কি থাকে? ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ থাকে। একটা প্রলম্বিত অংশ থাকে অনেক বড়, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন। তাহলে এই যে এরকম অ্যাক্সনের শেষে কিছু শাখা প্রশাখা থাকে, যেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন প্রান্ত। এরকম একটা নিউরন থাকে না, আমাদের বডিতে অসংখ্য নিউরন জালের মতো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তাহলে এই জায়গাটায় তোমার আরেকটা নিউরন থাকবে এরকম, এখানে আরেকটা নিউরন, ওর যে ছোট ছোট প্রলম্বিত অংশ ডেনড্রাইট, তারপর হচ্ছে একটা প্রলম্বিত যেটা সবচেয়ে বড়, ওইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন। তার উপরে থাকবে মায়োলিন সিথ জমা হইলো, এরপরে অ্যাক্সন প্রান্ত বা অ্যাক্সন টার্মিনাল। এরপরে এখানে তোমার আরেকটা নিউরন থাকবে, এটা এভাবে করে আবার ছড়ায় যাবে, মানে এরকম জালের মতো করে ছড়ায় আছে পুরা বডিতে। এখন এই জায়গাটায় দেখো ওরা কি করবে, বাহিরে থেকে যখন তোমার কোনো অনুভূতি মানে গৃহীত হবে, ওইটা পরিবহন করবে হচ্ছে আমাদের এই নিউরনগুলা, সংবেদ পরিবহন করবে। যেমন যে কোনো স্পর্শ, ব্যথা বা তাপ ইত্যাদির অনুভূতি মস্তিষ্কে পৌঁছাবে। তুমি কোনো কিছু স্পর্শ করছো, এই যে স্পর্শ করার মাধ্যমে তুমি যেটা অনুভব করতেছো বা যা বুঝতেছো, ওইটা ওই সিগন্যালটা ব্রেন পর্যন্ত নিয়ে যাবে। অথবা তুমি কোনো জায়গায় ব্যথা পাইছো, ধরো দুইটা বেঞ্চের মাঝখানে তোমার আঙ্গুল চাপা পড়ে গেছে। এখন তুমি যে ব্যথা পাইছো, তুমি তাড়াতাড়ি করে হাতটা ওই যে চাপা পড়ার জায়গা থেকে বের করার চেষ্টা করবা। অথবা তুমি সেলাই করতেছো, তোমার আঙ্গুলে সূচ বিঁধে গেল, তুমি তৎক্ষণাৎ তোমার ওই হাতটা, যে হাতে সূচ বিঁধতেছে, ওই হাতটা সরায় ফেলার চেষ্টা করবা। অথবা তুমি গরম কোনো জায়গায় স্পর্শ করছো, তুমি জানো না এই পাতিলটা হচ্ছে গরম, তুমি হচ্ছে স্পর্শ করার সাথে সাথে হাতটা ছিটকে উঠে ফেলাবা না। এই যে অনুভূতিগুলা, তুমি তাড়াতাড়ি করে যে হাতটা সরাই ফেলতেছো, কেন সরাই ফেলতেছো? কারণ তোমার কিছু অনুভূতি অনুভূত হচ্ছে, যেগুলা তোমার মানে হচ্ছে দেহ একসেপ্ট করতে পারতেছে না, যে তাপ লাগতেছে। এটা তুমি চাইলেও কিন্তু তোমার মানে নিয়ন্ত্রণ করতে পারবা না, এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে যায়, যে তোমার হাতটা অটোমেটিক সরে যাবে। তুমি চাইলেও পারবা না যে হ্যাঁ এই গরম ঢাকনাটা এখন ফেলে দিলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, এটা আমি ধরে রাখি, এরকম তুমি করতে পারবে না, অটোমেটিক তোমার হাত ছুটে যাবে। তারপরে তোমার পিন ফুটলো, তুমি হুট করে হাতটা সরায় ফেলবে, এটা অটো হয়ে যাবে। তাহলে প্রথমে যে গৃহীত হচ্ছে, তোমার যে পিনটা যে ফুললো অথবা হাতে যে উষ্ণ অনুভূতিটা হইলো, এই অনুভূতিটা বা এই সংবেদটা পরিবহন করা লাগবে। কোথায় পরিবহন করা লাগবে? যেখান কেন্দ্রের কাছে বা সেন্টারের কাছে আমাদের নিয়ে যাওয়া লাগবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতর কি কি ছিল? মস্তিষ্ক ছিল আর সুষুম্না কাণ্ড ছিল। মস্তিষ্ক পর্যন্তও যাওয়া লাগে না, এই প্রতিবর্তী ক্রিয়াটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড দ্বারাই হচ্ছে নিয়ন্ত্রিত হয়ে যায়। তাহলে আমরা সেন্টারের কাছে এই সংবেদটা পরিবহন করব। তাহলে সংবেদ পরিবহনের কাজটা কে করতেছে? মানে এই যে সুষুম্না কাণ্ড, ও কিন্তু এই কাজটা করতেছে, সংবেদ পরিবহনের কাজ। আবার মস্তিষ্কের যে সেরিব্রামটা, এটা কিন্তু আমাদের উদ্দীপনা প্রেরণের উচ্চতর একটা কেন্দ্র। ওই সেরিব্রাম থেকেও কিন্তু বিভিন্ন ধরনের উদ্দীপনা পরিবাহিত হয়। তাহলে আমরা সংবেদ পরিবহন করার কাজটা করতেছি, আদেশ প্রেরণের কাজ করতেছে। দেখো, মস্তিষ্ক থেকে আসা নির্দেশ পেশি ও অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায়। তোমার যে সংবেদটা তুমি পরিবহন করলা, তারপরে ব্রেন তোমাকে একটা আদেশ দিবে না, বা একটা সিদ্ধান্ত দিবে যে তুমি হ্যাঁ হাতটা সরায় ফেলাও, তোমার গরম অনুভূত হচ্ছে, হাতটা সরিয়ে ফেলো, অথবা পিন ফুটছে, আঙুলটা সরায় ফেলাও। এই যে নির্দেশনাটা ব্রেন থেকে যে আসতেছে, এই নির্দেশটা আমরা পালন করব কিভাবে? আমাদের বডি এই নির্দেশনাটা তখনই পালন করতে পারবে যখন আমাদের পেশির ভিতরে এই উদ্দীপনাটা যাবে। আমরা জানি পেশি আর অস্থি একসাথে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আমাদের দেহ সঞ্চালন বা চলন এই কাজগুলো সম্পন্ন হয়। এখন দেখো, আমি যদি একটা অস্থি আঁকি বা একটা হাড়, এই যে ধরো একটা হাড় আঁকলাম, এই হাড় কি কখনো সংকুচিত প্রসারিত হইতে পারে? পারে না তো। হাড় কি কখনো নিজে নিজে মুভ করতে পারে? পারে না।
হাড় এমনিতেই সলিড একটা নিরেট বস্তু, নিরেট একটা দণ্ডের মতো একটা অংশ, কিন্তু ওর উপরে কি আছে, পেশি এরকম আচ্ছাদন করে আছে। পেশি যে আচ্ছাদন করে আছে, পেশির ভিতরে হচ্ছে তোমার আবার স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হইতে পারে। ওই উদ্দীপনাটা আসলো কোথা থেকে, এই যে মস্তিষ্কে যখন তুমি সংবেদ প্রেরণ করলা, তারপরে মস্তিষ্ক তোমাকে একটা নির্দেশনা দিচ্ছে বা একটা আদেশ করতেছে যে পেশিটাকে এখন সংকুচিত করো। সংকুচিত করলে কি হবে, পেশি সংকুচিত হইলে অস্থিতে এভাবে হচ্ছে টান পড়বে। পেশির শেষের দিকে তোমার এরকম কিছু রজ্জু থাকে, রজ্জুগুলো একসাথে আটি পাকাইলে দড়ির মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, ওই দড়িটা যায় হচ্ছে হাড়ের সাথে যুক্ত হয়। এখন পেশি যখন সংকুচিত হয়ে যাচ্ছে, যখন এভাবে করে সংকুচিত হয়ে যাচ্ছে, তখন ওই দড়িটা টান পড়তেছে। টান পড়ার কারণে কি হচ্ছে, তোমার এই জায়গায় ধরো আমি দড়িটা বাঁধলাম, বেঁধে এভাবে টান দিলে এটা উঠে যাচ্ছে, তাহলে হাতটা মুভমেন্ট করতেছে। কিভাবে মুভমেন্ট করতেছে, পেশির কাজের কারণে। পেশি কি জন্য কাজ করতেছে, কারণ পেশিকে মস্তিষ্ক হচ্ছে আদেশ প্রেরণ করছে বা নির্দেশ প্রদান করছে। তাহলে পেশি আর অঙ্গ প্রত্যঙ্গে ওই নির্দেশটা পৌঁছালো, এই পৌঁছানোর কাজটাও কে করতেছে, আমাদের সুষুম্না কাণ্ড কিন্তু করতেছে। তারপরে প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করব। প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে কোনো একটা অনুভূতির আকস্মিক এবং স্বয়ংক্রিয় একটা রিঅ্যাক্ট আর কি। ধরো এই যে তুমি যে হাতটা সরাই ফেলতেছো, এটা খুবই দ্রুত সম্পন্ন হচ্ছে, কিন্তু তুমি বাইরে থেকে দেখতেছো, হ্যাঁ ঠিক আছে, তুমি টিভি দেখতেছো, তোমার পায়ে মশা কামড়াচ্ছে, তুমি টিভির দিকেই দৃষ্টি দিয়ে আছো, কিন্তু তোমার হাতটা অটোমেটিক যায় মশাটার উপর একটা থাপ্পড় বসায় দিল। তুমি তো তাকানোও লাগতেছে না যে হ্যাঁ আমার পায়ে মশা কামড় দিচ্ছে, আমাকে এখন মশাটাকে মারতে হবে কারণ ও আমার রক্ত খেয়ে ফেলতেছে। এরকম এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই, তৎক্ষণাৎ তোমার হাতটা চলে গিয়ে ওই মশাটাকে দিয়ে দিল একটা থাপ্পড়। কিন্তু ভিতরে কাজগুলা কি হইলো দেখো তো, এই জায়গাটায় এইখানে যে নিউরনটা, এই নিউরনের ছোট ছোট যে প্রলম্বিত অংশগুলো আমি আঁকলাম, এগুলোকে বলবো হচ্ছে ডেনড্রাইট। এখন এই ডেনড্রাইটগুলোর ভিতর দিয়ে, কোষ দেহের ভিতর দিয়ে দেখো এই প্রলম্বিত সবচেয়ে বড় যে প্রলম্বিত অংশ, এটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের ভিতর দিয়ে অ্যাক্সন প্রান্ত বা অ্যাক্সন টার্মিনালে ওই উদ্দীপনাটা আসলো। আসার পরে দেখো এটা হচ্ছে 1 নাম্বার নিউরন, এটা যদি 2 নাম্বার আমি ধরি, দেখো 2 নাম্বার নিউরনের যে ডেনড্রাইটটা, ওই ডেনড্রাইটটা এই অ্যাক্সন প্রান্তের খুব কাছাকাছি অবস্থান করতেছে না, এই যে কাছাকাছি অবস্থান করতেছে, ওরা কিন্তু একদম একজন আরেকজনের উপরে ভাবে লেপ্টে থাকে না, কিছুটা দূরত্ব বজায় থাকে। এই দূরত্বের মাঝখানে ফাঁকা জায়গা, কিন্তু ওই ফাঁকা জায়গার ভিতর দিয়ে তোমার উদ্দীপনাটা চলে যেতে পারে, কারণ এটা তড়িৎ বেগে যায়। তড়িৎ বেগে যখন যাচ্ছে, দেখো কিছুটা স্পেস মাঝখানে থাকা সত্ত্বেও তড়িৎ কিন্তু এই ভিতর দিয়ে চলাচল করতে পারবে। এরকমই ছোট্ট একটু স্পেস আছে মাঝখান দিয়ে, এই যে জায়গাটা, এটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। আবার এই যে 3 নাম্বার নিউরনটার দিকে তাকাও, 2 নাম্বার নিউরনের যে অ্যাক্সন টার্মিনাল, ওইটার সাথে 3 নাম্বার নিউরনের যে ডেনড্রাইট খুবই কাছাকাছি অবস্থান করতেছে, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। সিন্যাপসের মধ্য দিয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরন, আরেকটা থেকে আরেকটা, এরকম করে পুরো বডিতে তোমার উদ্দীপনাটা প্রবাহিত হয়ে যায়। তাহলে ধরো এখান থেকে কোনো একটা উদ্দীপনা বা সংবেদ গৃহীত হইল, যে তোমার হাতে একটা পিন ফুটছে, এই জায়গাটায় তোমার মানে পুরো বডিতে যেহেতু জালের মতো ছড়ানো আছে, এখানেও তো নিউরন আছে, তাহলে এই জায়গাটায় পিন যখন ফুললো, ওই নিউরনে যায় হচ্ছে তোমার অনুভূতিটা মানে গৃহীত হয়েছে, এই যে ব্যথার অনুভূতিটা বা যে কোনো স্পর্শ, যে কোনো তাপ, সেটা গৃহীত হইলো এই জায়গা দিয়ে। ধরো এখন ওর ভিতর দিয়ে চলতে চলতে এটা হচ্ছে সিন্যাপসের ভিতর দিয়ে 2 নাম্বার নিউরনে চলে আসবে, 2 নাম্বার নিউরনের ভিতর দিয়ে চলতে চলতে এই সিন্যাপসের মধ্যে দিয়ে 3 নাম্বার নিউরনে চলে আসবে, এরকম করে চলতেই থাকবে। আসার উদ্দেশ্য কোন জায়গাটা বা ওদের ডেস্টিনেশন কোন জায়গায়, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্কের দিকে অথবা সুষুম্না কাণ্ডের দিকে আসতে থাকবে। তাহলে এই যে গৃহীত হইলো, এটা এইভাবে খুব ফাস্ট সম্পন্ন হয়, মানে অনেক তাড়াতাড়ি। এখন মস্তিষ্কের কাছে যখন আসতেছে, দ্রুত প্রতিক্রিয়াশীল কাজ, যেমন গরম জিনিস যদি তুমি ছো, সেক্ষেত্রে মানে তুমি জানো না গরম, ছোঁয়ার সাথে সাথে তোমার হাতটা অটোমেটিক হচ্ছে সরে যাবে। তাহলে এই যে প্রতিবর্তী ক্রিয়াটা, এটা নিয়ন্ত্রিত হচ্ছে কি দ্বারা, সুষুম্না কাণ্ড দ্বারা। এরপরে দেহের সমন্বয় রক্ষা করা। দেখো তোমার বডির নিচের অংশে এক জায়গায় তোমার হচ্ছে মশা কামড় দিচ্ছে, তোমার উপরে হাতটা ওই জায়গায় যায় হচ্ছে কাজটা করতেছে, তাহলে বডির সব জায়গার অংশের ভিতরে আমাদের এই যে সমন্বয়টা সাধিত হইল না। এই কথাটাই বলছে যে চলাফেরা অঙ্গ প্রত্যঙ্গের কাজ সমন্বয় করে, যে কোনো কাজের ভিতরে সমন্বয় সাধন করতেছে কে, এই যে স্নায়ুতন্ত্রটা বা সুষুম্না কাণ্ডের থেকে যেই নিউরনগুলা তোমার বিস্তৃত হচ্ছে, মানে মোট মিলিয়ে হচ্ছে এই সবগুলা কাজই একসাথে আমাদের বডির সমন্বয়ের কাজই করতেছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে মস্তিষ্কের পরেই দেহের যে স্নায়বিক কার্যক্রম, এগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড। ব্রেইন আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু ব্রেইনের পরও এই যে সুষুম্না কাণ্ডটা, ওরা দুইজনেই হচ্ছে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। তাহলে ব্রেইন যে কাজগুলো করে
তার পাশাপাশি এরকম তোমার উদ্দীপনা প্রেরণ, উদ্দীপনা গ্রহণ, এই কাজগুলো কিন্তু সুষুম্না কাণ্ডও করে থাকে। এই প্রতিবর্তী ক্রিয়াটা মেইনলি তোমার সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্রেন এই জায়গায় কাজ করে, মানে ব্রেন পর্যন্ত যাওয়াই লাগে না, সুষুম্না কাণ্ডই ওখান থেকে আবার সিগন্যাল পাঠিয়ে দেয়, পুরো কাজটা এখানেই সম্পন্ন হয়ে যায়, খুব তাড়াতাড়ি আকস্মিক সম্পন্ন হয়। তাহলে আমাদেরকে প্রশ্নে যা জানতে চাইছে আমরা এখানে এতটুকু বুঝতে পারলাম। যতটুকু তুমি খাতায় লিখবা তার চেয়ে এক্সট্রা অনেক কথাবার্তা বলছি, এত কথাবার্তা হচ্ছে তোমার লিখা লাগবে না বা এত চিত্রও দেওয়া লাগবে না, শুধু তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই এত কথাবার্তা বলা। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।